তবে মুক্তিযুদ্ধের 50 বছর পরে মুক্তিযোদ্ধা হিসেবে আমার মনে কিছু দুঃখ আছে। সেই দুঃখটা হলো আমরা মুক্তিযুদ্ধ যারা করেছি তারা আজ যে কোনো যে দল করতে, দেশ থাকলে দল থাকবে, রাজনীতি থাকবে এবং বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি থাকতে পারে, আপত্তি নাই। কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে আমরা যারা দাবি করি, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যারা দাবি করি, তাদের অবশ্যই স্বীকার করতে হবে যে মূল কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে ছিল, যেমন জয় বাংলা স্লোগান, এটি আমাদের রণধ্বনি ছিল। এই জয় বাংলা স্লোগান বাদ দিয়ে যারা বাংলাদেশ জিন্দাবাদ বলতে চায়, আমি তাদের সাথে একমত নই, আমি তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করি না। দর্শক, আমাদের জাতীয় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অর্জন হলো ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। শহীদ সকল বীর সন্তানের প্রতি সংবাদ প্রকাশের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধাঞ্জলি এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি স্যালুট। বেলকুচির প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক আলহাজ গাজী সাইদুর রহমানের সাথে গল্প করব আজকে। মহান মুক্তিযুদ্ধের যে গল্প রয়েছে সেই গল্প, সে বিষয়ে আমরা কথা বলবো আজকের অতিথির নিকট। বিজয়ের মাস মানে ডিসেম্বর মাস। বাঙালি জাতির ইতিহাসে কিছু দিন এবং ক্ষণ আছে, যে দিন ক্ষণগুলি স্মরণীয় এবং বরণীয়। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলতে নিলে পরে এই ইতিহাস একদিনের নয়, এই ইতিহাস একটা দীর্ঘ ইতিহাস, যেটা সংক্ষেপে বলা সম্ভব না। তারপরেও আমি সংক্ষেপে এইটুকু বলবো যে আমাদের যে মুক্তিযুদ্ধ, এটা শুরু হয়েছিল মূলত একটি বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন থেকে, যেটা শুরু হয়েছিল ভাষা আন্দোলন থেকে। 1947 সনে আমরা যখন পাকিস্তান রাষ্ট্রটি পেয়েছিলাম, সেই পাকিস্তান রাষ্ট্রের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, সেটিতে আমরা স্বাধীনতার 47 সালের স্বাধীনতার 1 বছর না পেরিতে পাকিস্তানের জাতির পিতা কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না ঢাকায় এসে সে দরবারে ঘোষণা করেছিল যে উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। ওখান থেকেই ঢাকা ভার্সিটির ছাত্ররা এবং সেই সময় আমাদের যারা উৎসাহী ছিলেন তারা প্রতিবাদ করেছিল এবং ওখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এবং সেটি 48 সালের থেকে সেটি আমরা প্রতিবাদ করতে শুরু করেছিলাম এবং সেটি 52 সনে এসে, 4 বছর পরে 52 সনে এসে আমরা সেই সংগ্রামের ধাপে ধাপে এসে 52 সনে সেটি ভাষা আন্দোলনের রূপ নেয়। এবং ভাষা আন্দোলনের রূপ নেওয়ার পরে আমরা 3টি স্লোগান নিয়ে এসে ভাষা আন্দোলনটি শুরু হয়েছিল, যে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, হ্যাঁ রাষ্ট্রভাষা বাংলা চাই। এই 3 স্লোগান দিয়ে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল এবং এই আন্দোলন ধাপে 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 এগিয়ে এসেছিল। 52 থেকে 62 শিক্ষা আন্দোলন, 62 থেকে 66 6 দফা আন্দোলন, 66 থেকে 69 আমাদের 11 দফা আন্দোলন। এবং সেই আন্দোলনে পাকিস্তানি যে দোসর তারা বাধ্য হয় তখন 70-এর নির্বাচন দিতে, এবং 70-এর নির্বাচনতে মূলত হয়েছিল 6 দফা ভিত্তিতে নির্বাচন হয়েছিল, যে 6 দফা বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা বাঙালি চায় কিনা। এবং অবিস্মরণীয়ভাবে 70-এর নির্বাচনে বাঙালি জাতি যে ভোট দিয়েছিল, সেই ভোটে বিপুল ভোটের ব্যবধানে সেদিন আওয়ামী লীগকে জয়যুক্ত করেছিল। এবং আমরা বাঙালি জাতি আশা করেছিলাম যে সেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং বাঙালি জাতির 6 দফা ভিত্তিক বাঙালি জাতির স্বাধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধিকার যখন প্রতিষ্ঠা হলো না, তখন স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনের দিকে বাঙালিকে যেতে হলো। এবং সেটি 70 থেকে এসে 71 সনে 7ই মার্চের ঐতিহাসিক সারওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিব সেদিন লাখো জনতার মিটিংয়ে সেদিন ঘোষণা করলেন যে রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আর শুরু হলো বাঙালির জাতীয় আন্দোলন শুরু হলো। এবং সেই স্বাধীনতার সেই ডাক দেওয়ার পরে বঙ্গবন্ধুকে যখন কারাগারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হলো এবং 71 সনের 25শে মার্চ রাত্রি শেষে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়ার আগেই বাংলাদেশের স্বাধীনতার একটি ঘোষণা বঙ্গবন্ধু দিয়ে যান ইপিআর ওয়্যারলেসের মাধ্যমে, যেটি চট্টগ্রামে পৌঁছে। এবং সেদিন চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান এবং ফটিকছড়ি কলেজের আবুল কাসেম সন্দীপ সেদিন সেটিকে গ্রহণ করে জহুর আহমদ চৌধুরী থাকেন সেদিন। এবং সেই সময় চট্টগ্রামের কালুঘাট বেতার কেন্দ্র যেটি ছিল, সেই বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু সেই স্বাধীনতার ঘোষণাটি 26শে মার্চ সেদিন বারবার সেদিন আব্দুল হান্নান, আবুল কাসেম সন্দীপেরা প্রচার করতে থাকে। এই সময় সেদিন এয়ার রেড হয় স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের উপরে, বেতার কেন্দ্রটি তখন বন্ধ করা হয়। এবং ওই সময়ে বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, ছাত্র, শ্রমিক, জনতা ধীরে ধীরে মুক্তিযুদ্ধের জন্য অগ্রসর হয় এবং প্রতিরোধ গড়ে তোলা হয়। প্রতিরোধ গড়ে তোলা এক সময়ে
সেই সশস্ত্র 92,000 পাকিস্তানি সৈন্য সে সময় পূর্ব পাকিস্তানে ছিল, তাদের সাথে বিনা ট্রেনিংয়ে বিনা অস্ত্রে তাদের সাথে মোকাবেলা করার কোনো সম্ভব ছিল না। বাধ্য হয়ে আমরা আমাদের দেশ, পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন জায়গায় আমরা করি, আশ্রয় নেই, আমরা যাই, শরণার্থীরা যায়, আমরাও যাই। যাওয়ার পরে সেখানে ভারতে আমরা বিভিন্ন ট্রেনিংয়ে আমরা সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসাবে ট্রেনিং গ্রহণ করি, অস্ত্র সংগ্রহ করা হয়। আওয়ামী লীগের পক্ষের থেকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষের থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংগ্রহ করা হয়, মুক্তিযোদ্ধাদের দেওয়া হয় এবং শুরু হয় সশস্ত্র যুদ্ধ শুরু হয় এবং প্রত্যক্ষ যুদ্ধ শুরু হয়। আমরা বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়ে যান পাকিস্তানের কারাগারে, তার অনুপস্থিতিতেই আমরা তার সেই স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানকে বুকে ধারণ করে আমরা অস্ত্র হাতে নিয়ে সেদিন আমরা যুদ্ধে ট্রেনিং করে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি এবং 9 মাস সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ মানুষকে শহীদ হতে হয়েছিল, 2 লক্ষ মা বোনকে ইজ্জত দিতে হয়েছিল এবং কোটি কোটি লক্ষ কোটি ঘর দোয়ার, পুল, কল, কারখানা সমস্ত কিছু ধ্বংসের মধ্য দিয়ে আমাদের দেশটি 9 মাস যুদ্ধের পরে আমাদের দেশটি আমাদের স্বাধীন করতে হয়েছিল। কাজে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটা অত সহজ নয়। ব্যক্তিগতভাবে আমি মুক্তিযুদ্ধে আমি এখান থেকে যখন সিরাজগঞ্জ যখন পতন হয়, সিরাজগঞ্জে যখন আমরা টিকতে পারি না, সিরাজগঞ্জ শহর পতন হয়, তখন আমরা বাধ্য হই এই সিরাজগঞ্জ জেলা ছেড়ে যাওয়ার জন্য। আমরা নদী পথে এখানে আমরা মুক্তিযোদ্ধারা নৌকা যোগে আমরা রৌমারিতে, আমরা কুড়িগ্রামের রৌমারিতে গিয়ে পৌঁছি, সেটি ছিল মুক্ত এলাকা। সেখানে রৌমারি নতুন বন্দরে আমরা একটি স্কুলে প্রথম মাত্র 20-30 জন ছেলে নিয়ে আমরা ওখানে একটি ছোট্ট মুক্তিযোদ্ধাদের একটা ক্যাম্প, ট্রেনিং ক্যাম্প আমরা ওপেন করি এবং সেখানে ধীরে ধীরে সেখানে যখন মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ করার জন্য ছেলেরা এবং বিভিন্ন লোক যে ওখানে বেশি ভিড় করে, তখন আর সেখানে ওই নতুন বন্দরে প্রাইমারি স্কুলে সেখানে আর আমাদের জায়গা হয় না। তখন বাধ্য হয় আমরা রৌমারি থানায় আমরা করি আর আশ্রয় গ্রহণ করি এবং রৌমারি থানায় আমরা বৃহৎ আকারে একটি মুক্তিযোদ্ধাদের একটি ট্রেনিং ক্যাম্প, প্রাথমিক ট্রেনিং ক্যাম্প আমরা স্থাপন করি, যেখানে সিরাজগঞ্জের আমির হোসেন ভুলু, ইসমাইল হোসেন, তারপরে জহুরুল ইসলাম, আমি ছিলাম সেদিন, আমার ভগ্নিপতি মতিয়ার রহমান ছিল এবং হাবিলদার, আপনার একজন হাবিলদার ছিল আর কি, মোতাহার হোসেন, এদের নেতৃত্বে তখন ওখানে একটা ট্রানজিট ক্যাম্প তৈরি করা হয়। ওই সময় ভারতের মেঘালয় এবং তুরাতে এখানে ক্যাম্প সৃষ্টি করা হয়। সেখানে আওয়ামী লীগের বেশ কিছু নেতৃবৃন্দ ছিল এবং তারপরে যখন মুক্তিযোদ্ধাদের এই ট্রেনিং হয়, ট্রেনিংয়ের পরে আমি যখন অনেক মুক্তিযোদ্ধা সেখানে একত্রিত হয়, আমি তখন হার্ড ট্রেনিংয়ের জন্য 101 জনকে নিয়ে একটা কোম্পানি নিয়ে আমি আসামের ধুবড়ি হয়, এখানে কুচবিহার, জলপাইগুড়ি হয়, দার্জিলিং চলে যাই, যেখানে দার্জিলিংয়ে ভারতীয় মিলিটারির একটি ট্রেনিং একাডেমি ছিল, যেটি পরবর্তীতে মুজিব ক্যাম্প হিসাবে যেটি নাম দেওয়া হয়েছিল। সেই মুজিব ক্যাম্পে যেখানে বঙ্গবন্ধুর বড় পুত্র শেখ কামালও সেখানে ছিল, ট্রেনিং নিচ্ছে আমাদের সাথে আর একটা আলাদা উইংসে, এবং সেই ক্যাম্পে আমরা ট্রেনিং গ্রহণ করি। দীর্ঘ প্রায় 45-60 দিনের মতো আমরা ট্রেনিং গ্রহণ করি। ট্রেনিং গ্রহণ করার পরে আমরা সেদিন ট্রেনিং নিয়ে আমাদের অস্ত্র দিয়ে দেওয়া হয় এবং সেদিন অস্ত্র নিয়েই ইন্ডিয়ান আর্মির কনভয়তে করে আমাদের ভারতের দিনাজপুর এলাকার হেমকুমারী সেক্টরে আমাদেরকে নামা দেওয়া হয় এবং তখন আমরা ওখানে ভারতীয় সেনাদের সাথে আমরা ডিফেন্সে, আমি নিজে আমার কোম্পানি সহ ডিফেন্সে আমরা কাজ করতে থাকি ইন্ডিয়ান আর্মির সাথে মুক্তিযুদ্ধের সেখানে। এবং কিছুদিন যাওয়ার পরে ওখানে কিছুদিন ডিফেন্সে কাজ করার পরে আমাদের তখন ভাগ করে, কোম্পানিটাকে ভাগ করে প্লাটুনে ভাগ করে সেটিকে বিভিন্ন জায়গায় নীলফামারীর জেলার, বর্তমান নীলফামারী জেলা, তখন রংপুর, বৃহত্তর রংপুর জেলার বিভিন্ন এলাকায় আমাদের করে দেওয়া হয়, গেরিলা যুদ্ধের জন্য আমাদের ভিতরে দিয়ে দেওয়া হয় এবং সেখানে ডিমল্যাট, ডোমার, জলঢাকা, কিশোরগঞ্জ, হাতিবান্ধা, ছটিবাড়ি এই এলাকায় আমাদের ভাগ করে দেওয়া হয়। আমরা সেখানে বিভিন্ন এলাকায় গিয়ে হিট অ্যান্ড রান নিয়মে আমরা গেরিলা যুদ্ধ করি এবং গেরিলা যুদ্ধ করার পরে আমরা 16ই ডিসেম্বর পর্যন্ত আমরা এই যুদ্ধে অবদান করি। কিন্তু যুদ্ধ সেদিনে বাংলাদেশ মুক্ত হলেও এটা একটা ইতিহাস আছে, সেটা হলো যে সৈয়দপুর সেদিন 16ই ডিসেম্বরের পরে সৈয়দপুর সেদিন আমাদের কাছে সারেন্ডার করে না এবং সৈয়দপুর সেদিন নিউ বিহার, নিউ পাকিস্তান এরকম তারা আখ্যায়িত করে সেখানে বিহারিরা সেখানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। তখন আমরা মুক্তিযোদ্ধারা ওখানে যাওয়ার চেষ্টা করি কিন্তু ইন্ডিয়ান আর্মিরা আমাদের সেখানে যাইতে দেয় না, আমাদের ছুটি দিয়ে দেওয়া হয়। আমরা তখন
ছুটি নিয়ে অস্ত্র জমা দিয়ে কিশোরগঞ্জ থানায় অস্ত্র জমা দিয়ে বাড়ির দিকে রওনা হয় এবং সৈয়দপুরকে ইন্ডিয়ান আর্মিরা তাদের প্রচেষ্টায় তারাই তাদের কৌশলে সৈয়দপুরকে সারেন্ডার করায় এবং আমাদের সাধারণত ত্বরান্বিত হয় আর কি। এটি মূলত আর কি সংক্ষিপ্তভাবে মুক্তিযুদ্ধের একটা ইতিহাস বলা হয়। তবে মুক্তিযুদ্ধের 50 বছর পরে মুক্তিযোদ্ধা হিসেবে আমার মনে কিছু দুঃখ আছে। সেই দুঃখটা হলো আমরা মুক্তিযুদ্ধ যারা করেছি তারা আজ যে দল করবে, দেশ থাকলে দল থাকবে, রাজনীতি থাকবে এবং বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি থাকতে পারে, আপত্তি নাই। কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে আমরা যারা দাবি করি, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যারা দাবি করি, তাদের অবশ্যই স্বীকার করতে হবে যে মূল কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে ছিল, যেমন জয় বাংলা স্লোগান। এটি আমাদের রণধ্বনি ছিল। এই জয় বাংলা স্লোগান বাদ দিয়ে যারা বাংলাদেশ জিন্দাবাদ বলতে চায়, আমি তাদের সাথে একমত নই। আমি তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করি না, কারণ মুক্তিযুদ্ধে আমাদের স্লোগানই ছিল, রণধ্বনি ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু। অস্ত্র হাতে নিয়ে আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে আমরা মৃত্যুর পথে আমরা ঝাঁপা পড়তাম। সেদিন আমরা জিন্দাবাদকে তাড়ানোর জন্যই, পাকিস্তান জিন্দাবাদকে তাড়ানোর জন্যই জয় বাংলা স্লোগানের উদ্বোধন করেছিলাম। এটাকে বাংলাদেশ জিন্দাবাদ বলে আজকে যারা আমরা বলতে চাই, তারা মুক্তিযোদ্ধাদের অপমানিত করতে চাই। আমার মুক্তিযোদ্ধা হিসেবে মনে দুঃখ এটা যে আমরা এই স্বাধীনতার 50 বছর আমরা বেঁচে থাকতেই আমাদের সেই জয় বাংলাকে বিসর্জন দিয়ে দেওয়া যারা বাংলাদেশ জিন্দাবাদ বলতে চায়, আমি তাদের বিরোধিতা করি। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি, স্বাধীনতা আন্দোলন কল্পনাও করা যায় না। কারণ বঙ্গবন্ধুকে বলা হয় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। কেন বলা হয়? যে এই বাঙালির স্বাধীনতার জন্য, বাঙালির অধিকারের জন্য ক্ষুদিরাম ফাঁসিতে ঝুলছিল, তিতুমিরের বাসের কেল্লা ছিল। অনেক যুগে 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 অনেক বাঙালি সংগ্রাম করে গেছে। পরবর্তীতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপরে শেরে বাংলাইকে ফজলুল হক, পরে বঙ্গবন্ধু আসছে, এরা অনেকেই সংগ্রাম করেছে। কিন্তু বঙ্গবন্ধুর এক অঙ্গুলি হলনে যেমন তৎকালে 7.5 কোটি বাঙালিকে একত্রিত করেছিলেন তিনি, এবং যুদ্ধের জন্য প্রস্তুত করে 30 লক্ষ মানুষ শহীদ হয়ে গেছিল তার এক অঙ্গুলি হলের মধ্যে। তার এক আহ্বানে যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো। তার এই ডাকে আমরা সাড়া দিয়ে যুদ্ধ করে 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়ে আমরা আমাদের দেশ থেকে যুদ্ধ করে 9 মাস স্বাধীন করেছি। এটি বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে। এই জন্যে বঙ্গবন্ধুকে বলা হয় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। বাঙালি অনেক ছিল শ্রেষ্ঠ, কিন্তু তারপরে তিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি এই জন্যে যে তার নেতৃত্বে বাংলাদেশটি স্বাধীন হয়েছে। পৃথিবীর বুকে আজকে বাংলাদেশ 50 বছর টিকে আছে, আগামীতেও টিকে থাকবে। বিজয়ের মাস ডিসেম্বরে আমরা দাঁড়িয়ে স্বাধীনতার রজত জয়ন্তীর এই সময় আমি আমার আজকের এই বক্তব্যের মধ্যে আমি অনুরোধ করব, আসুন, দেশ থাকলে রাজনীতি থাকবে, দল থাকবে, যার যার বিভিন্ন কর্মসূচি থাকতে পারে, কিন্তু স্বাধীনতার ইতিহাস, চেতনা, এখানকে এইগুলাকে কোনো সময় বিতর্কিত না করে আসুন প্রকৃত ইতিহাসকে মেনে নিয়ে যার যে অবস্থান আছে আমরা তাকে সম্মান সেইভাবে দেই। একজনকে বড় আরেকজনকে ছোট না করে প্রকৃত ইতিহাসকে সামনে মুখে ধারণ করে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে ধারণ করে, জনগণ যাকে ক্ষমতায় নেয়, জনগণ যাকে ভোট দেয়, সে দেশ শাসন করবে, আপত্তি নাই। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের যে রণধ্বনি, এগুলাকে লালন করে, বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকার করে, শহীদদের স্বীকার করে আমরা দেশ পরিচালনা করি, এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি আজকের মতো। ধন্যবাদ। দর্শক, নিশ্চয় আজকে যে চমৎকার গল্পটা আমরা শুনলাম, সেই গল্পের মধ্য থেকে মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের যে রণধ্বনি রয়েছে, সেই রণধ্বনির যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনাকে ধারণ করে আগামীর প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবে, এমন প্রত্যয় রয়েছে। সংবাদ প্রকাশের প্রত্যেকটি দর্শকের প্রতি আবারও শুভেচ্ছা এবং নিরন্তর ভালোবাসা জানাচ্ছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।